যদি আমরা দেখি যারা করোনা থেকে রিকভারি হয়েছে কিছু সংখ্যক মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শুকনো কাশি হচ্ছে, শুকনো কাশি এবং যখন সে অনেকটা জোরে হাঁটার চেষ্টা করছে তখন শ্বাস নিতে একটুখানি প্রবলেম হচ্ছে। মেনলি আমি এটাকে যেটা ডাক্তারি ভাষায় বলবো যে ব্রেথলেসনেস অন এক্সারশন অ্যান্ড ড্রাই কাপ। এইটাই হচ্ছে আমরা বুঝবো যে হ্যাঁ তাহলে একটা আমার করোনার পরেও যদি এটা থাকে বুঝবো যে হ্যাঁ কিছু সংখ্যক আমার রোগ থেকে আমার একটুখানি সমস্যা হয়েছে। মোটামুটি 3.5 কোটি মানুষ ভারতবর্ষে কোভিড মুক্ত হয়েছেন, কিন্তু এদের মধ্যে আমি মোটামুটি দেখেছি 75% মানুষের সেরকম খুব একটা কিন্তু কোনো কমপ্লিকেশন হয়নি। এই যে 25% মানুষ পড়ে রইল এদের ভিতরে কিছু না কিছু একটা প্রবলেম তৈরি হয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন পোস্ট লাং, যেটা আমরা অনেক ভাষায় বলি ফাইব্রোসিস বা পোস্ট লাং ব্রঙ্কিয়েক্টাসিস, এই ধরনের যে প্রবলেমগুলো সবার কিন্তু হচ্ছে না, যে মাত্র 2 থেকে 5% মানুষের যেটা খুব সিভিয়ার প্রবলেম হচ্ছে তারাই এই সমস্যার শিকার হচ্ছে। যে 75% লোক যারা মোটামুটি রিকভারি হয়ে গেছে তো তাদের তো লাংসে সেরকম কোনো একটা সমস্যা আমি বলবো যে একদমই থাকবে না তাদের, কিন্তু 25% মানুষের যাদের লাংসের এই যে একটুখানি দাগ পড়া শুরু হলো, হ্যাঁ তাদের মধ্যে যে অনেকে আছে হয়তো 10-15% এদের মধ্যে থেকে যাদের লাংসে হয়তো সামান্য ছোটোখাটো দাগ আছে, কিন্তু এইটা নিয়েও তারা বেঁচে থাকতে পারবে, জীবনে ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না। কিন্তু যেগুলো রিকভারি টাইমটা অনেকটা বেশি নিয়েছে সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমি বলবো যে তাদেরকে আর একটু বেশি কেয়ারফুল হতে, কারণ ভবিষ্যতেও তাদেরকে একটু বেশি চেক আপ করতে হবে। কেন এই মানুষদের এই যে পোস্ট কোভিড যে ফাইব্রোসিস বা পোস্ট কোভিড যে লাং ডিজিজ এর পরিমাণটা অনেকটা বেশি। করোনা থেকে রিকভার করার পরও অনেকের মধ্যে শ্বাস নিতে অসুবিধা বা লাংস রিলেটেড সমস্যা থেকে গিয়েছে। এই এপিসোডে আমরা জানবো পোস্ট কোভিড লাংস রিকভারি অ্যাজমা পেশেন্টদের রিস্ক আর কোন সিমটমগুলো একদম ইগনোর করা উচিত নয় সেই সম্পর্কে। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের পালমোনোলজি ডিপার্টমেন্টের পালমোনারি মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার কনসালটেন্ট ডক্টর কৃত্তিবাস সামুই। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর কৃত্তিবাস সামুই, কনসালটেন্ট পালমোনারি মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার, গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, দুর্গাপুর। স্যার, অনেক মানুষের এই মুহূর্তে দাঁড়িয়ে কমপ্লেন্ট আসছে যে করোনা পেরিয়ে গেছে, করোনা পেরিয়ে যাওয়ার পরও শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এটা ঠিক কী কারণে হচ্ছে? দেখুন, আমরা সকলেই জানি মোটামুটি 3.5 কোটি মানুষ ভারতবর্ষে কোভিড মুক্ত হয়েছেন, কিন্তু এদের মধ্যে আমি মোটামুটি দেখেছি 75% মানুষের সেরকম খুব একটা কিন্তু কোনো কমপ্লিকেশন হয়নি। এই যে 25% মানুষ পড়ে রইল এদের ভিতরে কিছু না কিছু একটা প্রবলেম তৈরি হয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন পোস্ট লাং, যেটা আমরা অনেক ভাষায় বলি ফাইব্রোসিস বা পোস্ট লাং ব্রঙ্কিয়েক্টাসিস, এই ধরনের যে প্রবলেমগুলো সবার কিন্তু হচ্ছে না, যে মাত্র 2 থেকে 5% মানুষের যেটা খুব সিভিয়ার প্রবলেম হচ্ছে তারাই এই সমস্যার শিকার হচ্ছে। কোন কোন সিমটমগুলো দেখে বুঝবো যে এখনো অবধি ফুলি রিকভার হয়নি লাংস? যদি আমরা দেখি যারা করোনা থেকে রিকভারি হয়েছে কিছু সংখ্যক মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শুকনো কাশি হচ্ছে, শুকনো কাশি এবং যখন সে অনেকটা জোরে হাঁটার চেষ্টা করছে তখন শ্বাস নিতে একটুখানি প্রবলেম হচ্ছে। মেনলি আমি এটাকে যেটা ডাক্তারি ভাষায় বলবো যে ব্রেথলেসনেস অন এক্সারশন অ্যান্ড ড্রাই কাপ। এইটাই হচ্ছে আমরা বুঝবো যে হ্যাঁ তাহলে একটা আমার করোনার পরেও যদি এটা থাকে বুঝবো যে হ্যাঁ কিছু সংখ্যক আমার রোগ থেকে আমার একটুখানি সমস্যা হয়েছে। মাইল্ড কোভিড যাদের হয়েছিল এবং যাদের সিভিয়ার কোভিড হয়েছিল, তো ড্যামেজ যেটা রয়েছে, তো ডিফারেন্সটা কোথায়? না, মোটামুটি আমি যেটা বললাম আগেই যে আমরা মোটামুটি 25% যে পেশেন্ট আছে তাদেরই হচ্ছে সবথেকে বেশি মানে করোনা হবার পরে প্রবলেমটা হয়েছে। এবার প্রবলেম হতে পারে আমার এয়ারওয়ের ভিতরে হতে পারে অথবা আমার লাং প্যারেনকাইমার এই জায়গাটাতে প্রবলেমটা হতে পারে। এবার যেটা হচ্ছে রিকভারি হতে যাদের একটু দেরি হয়েছে, অনেক মানুষ আছে যেগুলো 75% খুব তাড়াতাড়ি 7 দিনের মধ্যে বা 9 দিনের মধ্যে রিকভারি হয়ে গেছেন, কিন্তু কিছু সংখ্যক মানুষ আছেন যেগুলোর রিকভারি হতে দেখবেন 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 4 সপ্তাহ এরকম সময় লেগে গেছে। সেই ক্ষেত্রে আমাদের লাংসে দেখা যাচ্ছে যে ওই যেগুলো প্যারেনকাইমা যেগুলো দিয়ে আমরা হয়তো গ্যাসের আদান প্রদান হয় সেই জায়গাগুলো একটু ড্যামেজ হয়ে গেছে, বা এয়ারওয়ে যে শ্বাসনালী যেটা বলে সেই জায়গাগুলো কিছু ড্যামেজ হয়ে গেছে। তো সেই জন্য আমরা পোস্ট কোভিডের সিমটমগুলো তাদের কাছ থেকে আমরা বেশি পাবো। সেইগুলো কোভিডের পর কি লাংস প্রবলেম ঠিক হয় নাকি পার্মানেন্টলি ড্যামেজ হয় ওটা? দেখুন, আমি আগেও যেটা বলছিলাম যে 75% লোক যারা মোটামুটি রিকভারি হয়ে গেছে তো তাদের তো লাংসে সেরকম কোনো একটা
সমস্যা আমি বলবো যে একদমই থাকবে না তাদের। কিন্তু 25% মানুষের যাদের লাংসের এই যে একটুখানি দাগ পড়া শুরু হলো, হ্যাঁ, তাদের মধ্যে যে অনেকে আছে হয়তো 10-15% এদের মধ্যে থেকে যাদের লাংসে হয়তো সামান্য ছোটোখাটো দাগ আছে, কিন্তু এইটা নিয়েও তারা বেঁচে থাকতে পারবে, জীবনে ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না। কিন্তু যেগুলো রিকভারি টাইমটা অনেকটা বেশি নিয়েছে, সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমি বলবো যে তাদেরকেও আর একটু বেশি কেয়ারফুল হতে, কারণ ভবিষ্যতেও তাদেরকে একটু বেশি চেক আপ করতে হবে। কিন্তু এই মানুষদের এই যে পোস্ট কোভিড যে ফাইব্রোসিস বা পোস্ট কোভিড যে লাং ডিজিজ, এর পরিমাণটা অনেকটা বেশি। তো আমি এইটার উপর একটু সতর্ক হতে বলবো সবাইকে। ব্রিথিং এক্সারসাইজ বা ফিজিওথেরাপি কি এতে হেল্প করতে পারে? দেখুন, আমি যদি বলি যে রেগুলার যারা ব্রিদিং এক্সারসাইজ করবেন তাদের তো লাং ক্যাপাসিটি ডেফিনেটলি তাদের ইমপ্রুভ হবেই। আর ফিজিওথেরাপি আমি রেকমেন্ড করব যেসব মানে পেশেন্টরা যারা কোভিড হয়েছিল তারা মনে করুন কোনো অবস্ট্রাকটিভ লাং ডিজিজ নিয়ে ভুগছে না, মনে করুন ব্রঙ্কিয়েক্টাসিস বা ধরুন লং স্ট্যান্ডিং অ্যাস্থমা বা এইরকম টাইপের কোনো ক্রনিক লাং ডিজিজে ভুগছেন, তাদেরকে যদি আমরা ফিজিওথেরাপি করি, ভিতরে যে সিক্রেশনস যেগুলো আছে না সেইগুলো তাহলে তার বার করতে খুব সুবিধা হয়। আর আমরা জানি যে সিক্রেশনস যদি লাংসের ভিতরে জমে থাকে সেইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ইনফেকশন করতে পারে, আপনাকে বারবার হসপিটালে কিন্তু অ্যাডমিশন হতে হবে। তো সেই জন্য আমি এই ধরনের পেশেন্টগুলোকে রেকমেন্ড করবো যে হ্যাঁ, রেগুলারলি যদি ফিজিওথেরাপি করা যায়, ফিজিওথেরাপি মানে ফিজিওথেরাপিস্টের সাহায্যে আপনি রেগুলারলি করালেন, তারপর আমি তাদের কাছে শিখে নিলেন বাড়িতে যেও যে হোম ফিজিওথেরাপি, সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই জিনিসের আমরা অনেকটা রিলিফ পেতে পারি। যারা আগে থেকে অ্যাজমাতে ভুগছিলেন এবং যাদের কোভিডও হয়েছিল তাদের ক্ষেত্রে কি কি রিস্ক থেকে যায়? দেখুন, যাদের আগে অ্যাসমা ছিল তারপর যদি তার উপর যদি কোভিড ইনফেকশন হয়ে থাকে, তাহলে আমি এটা বলবো যে অ্যাসমা যদি, এটা সবাই জানি, যদি এক্সাজারবেশন হয় যেটা বলে, যখন সিমটমগুলো প্রচুর বেড়ে গেল, তো কাশি হচ্ছে, ব্রেথলেসনেস, এমনি একটা অ্যাসমার ব্রিদিং প্রবলেম থাকে, কারণ আমরা জানি এটাকে ডিজিজটাকে কন্ট্রোল করা যায়, পুরোপুরি সুস্থ করা যায় না। তারপর যদি একটা ইনফেকশন হলো, অ্যাসমা হলো, তাহলে সেই সিমটমগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো সেটা বাড়ার জন্য তাহলে ওই অ্যাজমা কন্ট্রোল করাটা কিন্তু খুব জরুরি, মানে আপনার ডাক্তারের কাছে ফলো আপ করা, পালমোলজিস্টের ফলো আপটা খুবই জরুরি। কারণ যদি আমি পুরোপুরি ফলো আপ না করতে পারি, এই অ্যাসমা বা অন্যান্য লাং ডিজিজ আছে, এইগুলো কিন্তু মানে খারাপের দিকে প্রোগ্রেশনটা খুব তাড়াতাড়ি হয়। তো সেই জন্য এই ধরনের পেশেন্টদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে, আরও বেশি ডাক্তারের কাছে রেগুলারলি চেক আপ করিয়ে তাদের কাছ থেকে ওষুধগুলো টাইমে টাইমে নিতে হবে। স্যার, কী ধরনের লাইফস্টাইল মডিফিকেশন, যেমন ধরুন এক্সারসাইজ রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, এগুলো যাদের অ্যাজমা রয়েছে প্লাস আপনার কোভিড ইস্যু ছিল, তো তাদের ক্ষেত্রে কী ধরনের এক্সারসাইজ মডিফিকেশন বা খাওয়া দাওয়া করা যায়? আমি এদেরকে বলবো যে ডেলি যদি গ্রিন ভেজিটেবলস যেগুলো আছে, যে খাবারে ফলমূল, এগুলোকে যদি বেশি করে খাওয়া যায়, এগুলো যেগুলো হেলদি ফুড আছে, যেগুলোতে ধরুন তেল ঝাল মশলা যেগুলো আছে, এইগুলো হলে শরীরে আপনার বেশি ক্ষতি করবে। তো আপনি সবুজ শাকসবজি এই ধরনের খাবার দাবার যদি খাওয়া হয়, হেলদি ফুড, হেলদি লাইফস্টাইল, মানে রেগুলারলি ধরুন সকালবেলা আপনি 20 মিনিট কি 30 মিনিট মোটামুটি ওয়াক করলেন, হ্যাঁ, মোটামুটি একটুখানি হালকা আপনার মতো এক্সারসাইজ করলেন, বা ওই একটা স্পাইরোমিটার পাওয়া যায়, ইনসেন্টিভ স্পাইরোমেট্রি, এটার সাহায্যে যেটা বল তোলা বা ওটা হচ্ছে টানা, দুরকম ধরনের আছে এক্সারসাইজ, এটা যদি করি আমরা ডেফিনেটলি আমাদের লাংসের ক্যাপাসিটি ইমপ্রুভ হবে, আমরা ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবো এটা করলে। স্যার, কোনো ওয়ার্নিং সাইন রয়েছে যেগুলো একদম ইগনোর করা উচিত নয়? হ্যাঁ, দেখুন, আমরা পোস্ট কোভিডের পর থেকে একটা জিনিস পাচ্ছি যে প্রচুর লোকের না কার্ডিয়াক প্রবলেম হচ্ছে, যেটা কিন্তু আগে পেতাম না, এবং ইয়ং ইন্ডিভিজুয়ালদের জন্য। সেই জন্য আমি বলবো যে যদি পোস্ট কোভিড থেকে রিকভারি হচ্ছেন, দুটো সম্ভাবনা আছে। একটা পোস্ট কোভিড কমপ্লিকেশন, যেটার কথা আমি আগে বললাম আপনাদের, যদি আপনার ড্রাই কাফ অথবা ব্রেথলেসনেস অন এক্সারশন এই ধরনের সিমটম থাকে, সেটা হলো, বা যদি আমরা কোনো কার্ডিয়াক সিমটম থেকে থাকে, যেমন ধরুন আপনার চেস্ট পেন হচ্ছে প্রচণ্ড পরিমাণে, হ্যাঁ, তারপর ব্রেথলেসনেস যেটা হচ্ছে আপনার আগে যেটা হচ্ছিল তার থেকে প্রচুর পরিমাণে বেড়ে গেছে হঠাৎ করে, তারপর ধরুন আপনি পাশে ইসিজি করলেন, খুব স্মল নন ইনভেসিভ টেস্ট খুব তাড়াতাড়ি করা যায়, ওটাতে আমরা কোনো ইসিজি চেঞ্জ পেলাম যেটাতে এসটিটি সেগমেন্টেড, তাহলে আমরা বলতে পারি যে মায়োকার্ডিয়াল ইসেমিয়া বা এই ধরনের সম্ভাবনা বাড়ছে। তা সেইগুলোকে কিন্তু আমাকে নেগলেক্ট করা যাবে না, আমাকে ইমিডিয়েটলি ডাক্তারবাবু বা ফিজিশিয়ানের কাছে যেয়ে আমাকে ইমিডিয়েটলি এটা চেক আপ করিয়ে ব্যবস্থা নিতে হবে। স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কী বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।